আফটারনুন 1:30 বাজে, তো আফটারনুনই, এখন অবশ্যই মর্নিং না। তো যেটা হচ্ছে আজকে আবার আমার ছুটির দিন, তো আজকে আমি যাব হচ্ছে সায়েন্স। ভিডিওটা দেখতে শুরু করবে যে আমি সায়েন্স সিটিতে গেছিলাম, সেটা একদমই নয়। আমি লাস্ট অব্দি সায়েন্স সিটিতে যাইনি, কারণ বেরোতে বেরোতে তখন আমি অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো। তো তারপরে সায়েন্স সিটিতে আর যাওয়া হয়নি। তার বদলে যেখানে গেছিলাম সেই ভিডিওটা দেখতে হবে। কিন্তু ইন্ট্রোডাকশানে আমি পুরোটাই সায়েন্স সিটির ব্যাপারে বক বক করেছি, সো ইগনোর দ্যাট, সরি। একদম গেরিবেলায় গেছিলাম সায়েন্স সিটিতে, তো অনেক বছর যাই না, তো এখন জানি না কেমন কি হয়েছে। আজকে যাচ্ছি, গিয়ে দেখি। এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 1:45 মনে হয়, 6টার দিকে মনে হয় সায়েন্স সিটি বন্ধ হয়ে যায়। তো দেখা যাক কতটা কি পাই, কতটা কি খোলা আছে। তখন যেরকম দেখেছিলাম এখন কিছু উন্নতি হয়েছে নাকি আরও কিছু নতুন অ্যাড হয়েছে সেগুলো দেখবো। ওখানে টাইম মেশিন, তারপর 3D শো, এসব অনেক কিছু হয়। তো প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট থাকে, আবার প্যাকেজেরও সিস্টেম থাকে। তো কোথাকার কতটা কি টিকিট সবই তোমাদেরকে জানাবো, আমিও জানবো। তো চলো দেরি না করে বেরিয়ে পড়বো, লেটস গো। ও, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করে দাও, তারপরে লেটস প্রসিড ইনটু দিস ভিডিও। যেহেতু বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, বেরোতেই প্রায় 1:30 বেজে গেছে, তো এরপরে সায়েন্স সিটি গেলে বেশি ঘুরতেও পারবো না, তাই আমরা এখন যাচ্ছি হরিণালয়। আমরা এখন আছি চিনার পার্কের 4 রাস্তার মুখে। এখান থেকে সিসি2গামী যে কোনো বাসে করে ইকো পার্ক গেট নাম্বার 4-এ নেমে সেখান থেকে সাবওয়েটা পেরিয়ে কিছুটা হাঁটতে হবে। এখানে কিন্তু মেট্রোর লাইনও হচ্ছে, যদিও মেট্রো এখনও চালু হয়নি, কিন্তু মেট্রো চালু হলে হয়তো কানেক্টিভিটিটা আরও ভালো হয়ে যাবে। এখানকার সাবওয়েগুলো ভীষণই ঝকঝকে। আর হরিণালয় হচ্ছে, যারা জানো না, হরিণালয় এখন ইকো পার্কের কাছাকাছি হয়েছে। এটা একটা মিনি জু বলতে পারো। এখানে কিছু কিছু প্রাণী রাখা হয়েছে। প্রথমে ওটা শুধু হরিণ রাখার জন্যই চালু হয়েছিল, এখন সেখানে আরও অনেক কিছু অ্যানিমালস এনে রাখা হয়েছে। তো সাবওয়ে দিয়ে রাস্তা পার হয়ে দেখতে পেলাম চোখের সামনে তাজমহল আর মিশরের পিরামিড। এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 4। এখান থেকে কিন্তু তোমরা রিক্সা বা টোটো পেয়ে যাবে, আমার মতো বোকামি করো না। ইকো পার্ক গেট নাম্বার 4 থেকে হরিণালয়ের রাস্তাটা কিন্তু প্রায় 10 মিনিটের হাঁটা। তো যারা হাঁটতে পারো তারা হাঁটতেই পারো, কিন্তু যারা হাঁটতে পারো না তারা এখান থেকেই অলরেডি একটা টোটো বা রিক্সা নিয়ে নিও, কারণ এখান থেকে কিন্তু অনেকটাই রাস্তা হাঁটা। তো চলো, হাঁটতে শুরু করেছি। আর রাস্তাটা এখানে যদিও খুব সুন্দর, বেলার দিকে এলে খুব রোদ লাগবে, কিন্তু আমরা যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো, তো তাই জন্য অতটা রোদ লাগছিল না। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 6-এর দিকে হরিণালয়টা পড়বে, মানে ইকো পার্কের গেট নাম্বার 6-এর ঠিক আগেই হচ্ছে হরিণালয়ের গেট। আর তোমার অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি আজকে, আর চিড়িয়াখানা তো সবসময় যাওয়া পসিবল হয় না, তো কাছাকাছির মধ্যে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই। বাচ্চা কাচ্চা নিয়ে বেশ একটুখানি বিকেলবেলা ঘুরে আসা যায়। আর এখন যেহেতু বিকেলবেলা বেশ একটা পড়ন্ত রোদ থাকে, এখন কিন্তু পশু পাখিরাও বেশ একটু রোদ পোহাতে বাইরে বেরিয়ে আসে। তো এই টাইমটা হচ্ছে একদম আদর্শ হরিণালয়ে যাওয়ার জন্য। আর হরিণালয়ের গেটের সামনেই কিন্তু এখানে তোমরা রিক্সা, টোটো সবই পেয়ে যাবে। এখান থেকে চিনার পার্কের কানেক্টিভিটিটা খুব ভালো, তো এইগুলোতে তুমি উঠে যেতে পারবে। গেটের উল্টো দিকে অনেক খাবারও রয়েছে। এই হচ্ছে হরিণালয়ের গেট। আর হরিণালয়ের এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা করে। তোমাদের আমি নোটিশ বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি। এটার ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে 6টা, আর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। 5 বছর বয়স অবধি কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা। আর অন্য চিড়িয়াখানার মতো এখানেও কিন্তু বাইরের খাবার অ্যালাউড নয়। টিকিট কাটা হয়ে গেছে, তো চলো এবার ঢুকে পড়া যাক। হরিণালয়ে আমি আগেও কোনো দিন আসিনি, এই ফার্স্ট এলাম। তো এসে দেখলাম ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে নানান রকম ফুল দিয়ে সাজানো। একটা দেখলাম সাইডে এরকম সুন্দর কিডস প্লে গ্রাউন্ড করা রয়েছে, এখানে বাচ্চারা দোলনা ঝুলছে, তারপরে স্লিপ কাটছে, এগুলো বেশ মানে ভালো। আর ভীষণ সুন্দর জায়গাটা, ঘুরে আসতে কিন্তু পারো, খুব ভালো লাগবে। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ম্যাকাও পাখি। ম্যাকাও পাখি হচ্ছে ভগবানের এমন একটা সৃষ্টি, এগুলো দেখতে খুবই সুন্দর হয়, মানে রূপের কোনো তুলনা হয় না। কিন্তু এদের গলার আওয়াজ এত বিচ্ছিরি, মানে ম্যাকাওয়ের খাঁচার সামনে গেলে ওদেরকে দেখবো না কানে চাপা দেবো বুঝতে পারি না। এখানে কিন্তু সমস্ত বড় বড় খাঁচাতে কাঁচ দিয়ে ঘেরা, ওপরে জাল দিয়ে ঘেরা, আর নানান রকম পাখি রয়েছে। এটা হচ্ছে নীল হলুদ ম্যাকাও, আর তার পাশে ছিল রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও।
এইটা হচ্ছে লরি পাখি। আমি কোনোদিন আগে দেখিনি, কিন্তু পাখিগুলো এত সুন্দর দেখতে, এত ভাইব্রেন্ট রেড গ্রিন ব্ল্যাক কালারের, মানে বাচ্চারা গেলে তো ভীষণই আনন্দ পাবে। এখানে দেখো এক কাপল রোদ পোহাচ্ছে আর একে অপরের পিঠ চুলকে দিচ্ছে। তো ওদের প্রাইভেসি আর নষ্ট করবো না, চলো এগিয়ে যাওয়া যাক। আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম এখানেও একই ব্যাপার। তো ওদের কাপলদের প্রাইভেসি নষ্ট না করে এগিয়ে এলাম কালো কাকাতুয়ার দিকে। দূরে দেখতে পাচ্ছ একটা কালো কাকাতুয়া বসে আছে। এটা কিন্তু একটু রেয়ার প্রজাতি, সব জায়গায় কালো কাকাতুয়া দেখা যায় না, খুবই সুন্দর দেখতে। তারপরে এই বাড়িকে তাকিয়ে দেখতে পেলাম হাঁস, এগুলো রাজহাঁস। আর আমি ছবি তুলতে শুরু করার সাথে সাথেই দেখলাম ওরা সবাই প্যারেড করতে করতে এগিয়ে আসছে। এত সুন্দর লাগছিল দেখতে, যেন সবাই একসাথে প্যারেডে বেরিয়েছে। আর লাল লাল কমলা কমলা পা আর সাদা সাদা শরীরগুলো এত সুন্দর লাগছিল দেখতে, না কি কিউট লাগছে দেখো। এটা হচ্ছে একলেকটাস প্যারট। এটা হচ্ছে খুবই অদ্ভুত পাখি। সেটা হচ্ছে ছেলে মেয়ে দুটোর কালারই সম্পূর্ণ আলাদা হয়। একটা হয় পুরো গ্রিন আর একটা হয় পুরোটাই রেড। এখন কোনটা ছেলেটা গ্রিন হয় না মেয়েটা গ্রিন হয় আমার ঠিক মনে পড়ছে না, আমার গুলিয়ে গেছে। যাই হোক, নিজ গুণে ক্ষমা করে দিও। আর এইটা তো ছিল প্যারট, মনে হয় এটা অ্যামাজন প্যারট ছিল। আর অ্যামাজন প্যারটের পাশের খাঁচাতেই রাখা ছিল আমাদের ঝুঁটিওয়ালা কাকাতুয়া, যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত। আর এই মহাশয় বেশ সুন্দর সামনে এসে খেলা দেখাচ্ছিল, চোখটা পুরো টকটকে লাল, কি সুন্দর দেখতে। আর এখানেও অবশ্য একজন কাপেলকে দেখতে পেলাম, কিন্তু আমার মনে হলো কাপেলদের প্রাইভেসিটা নষ্ট করা উচিত নয়। প্যারট দেখে সামনের দিকে তাকিয়েই দেখতে পেলাম, ওরে বাবা, লম্বু মহাশয় জিরাফ যে। আর এখানে আমি জানতাম না যে জিরাফ রাখা আছে। তো জিরাফগুলো একদম চিড়িয়াখানার মতো পূর্ণবয়স্ক জিরাফ না, যতদূর মনে হলো যে এখানে বাচ্চা জিরাফই রাখা। আর এখানে যেহেতু বাচ্চারাই মজা করতে যাবে, তো এদেরকে দেখে ভীষণই ভালো লাগবে। তবে দেখে খারাপ লাগলো যে একটা জিরাফকে নিচু হওয়ার জন্য কত কষ্ট করতে হয়। মানে লাইফে আসলে সবারই স্ট্রাগল রয়েছে, আর আমরা মানুষরা ভাবি হয়তো আমরাই জীবনে সব থেকে বেশি যুদ্ধ করছি, কিন্তু প্রত্যেক প্রাণীকেই বেঁচে থাকতে গেলে কিছু না কিছু তো স্ট্রাগল করতেই হয়। তো দেখলাম সে যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে দেখলাম আরও একজন রয়েছে। তো এখানে একটা জোড়া জিরাফ রয়েছে, আর বেশ একটু ছোটই ছিল জিরাফ দুটো। তো জিরাফ দেখে ডান দিকে মাথা ঘোরাতে দেখতে পেলাম উমা জেব্রা। আর জেব্রাগুলো এত সুন্দর ফটফটে গায়ের রং, তবে জেব্রাগুলোও মনে হলো একটু বাচ্চা। আর এখানেও দেখলাম দুজন জেব্রা রয়েছে, আর জেব্রার জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড়। তো জিরাফের ঘরের সামনেই দেখতে পেয়েছিলাম একটা বেশ মেজারিং স্কেল। ওখানে আমি দাঁড়িয়ে পড়লাম যে আমার হাইট ঠিক কতটা। তো আর বললাম না কতটা হাইট, যাক। আর এখানে দেখলাম একজন অস্বাভাবিক প্রাণীকে, যেটা হচ্ছে জলহস্তী। কিন্তু এটা জলহস্তী কম, মাছ বেশি, কারণ মানুষে ভিড় হয়ে গেছে জলহস্তী দেখতে। সব জায়গায় সবাই সব প্রাণীকে দেখতে পাচ্ছে, কিন্তু জলহস্তী এখানে মাছের মতো সাঁতারই কেটে যাচ্ছে সারাটা জলাশয় জুড়ে। খালি সাঁতারই কেটে যাচ্ছে, ডুব সাঁতার কাটছে। আর একবার করে ডুব দিচ্ছে, একটু ঘুরে উঠছে 2 সেকেন্ডের জন্য, আবার জলের তলায় সাঁতার কাটতে চলে যাচ্ছে। আমার মনে হয় এই হিপো ভীষণই ক্যামেরা শাই। আমি ব্লগ করছি বুঝতে পেরেছে, তাই বারবার করে জলের তলায় লুকিয়ে পড়ছিল। আর জলহস্তির আশেপাশের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ফুল গাছ লাগানো রয়েছে। আর সামনের দিকে দেখো অনেক বেঞ্চ দেখা যাচ্ছে, আর অনেক বাচ্চাদের বসার জন্য কিন্তু নানান রকম ডাইনোসর এর কালার করা এরকম বসার জায়গা রয়েছে। রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন, একটু দূর যেতে যেতেই ডাস্টবিন। তো ভীষণই ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এখানে কাঁচ দিয়ে ঘেরা আছে, এদিক থেকেও জলহস্তি দেখা যায়। যতদূর মনে হলো একটাই জলহস্তি আছে, কারণ এই মহাশয় তো সাঁতার কেটে বেড়াচ্ছিল, আর কাউকে তো দেখতে পেলাম না। জলহস্তিও রেগুলার স্নান করে।
যাক, এই ওয়েটটা দেখে নিজেকে এখন একটু হালকা মনে হচ্ছে। ওই দেখো, উঠেছে উঠেছে উঠেছে। যা, আবার গেল। যাকগে, জলে অস্থিতার সময় নষ্ট না করে এবারে চলে এসেছি মিঠা জলের কুমির দেখতে। কিন্তু এরা খুব সুন্দর জায়গাটা মেনটেন করে রেখেছে, মানে আলিপুর জু এর মতো করেই এখানে তৈরি করার চেষ্টা হয়েছে। বেশ কাঁচের দিয়ে পার্টিশন করা, প্লাস ওদের থাকার জায়গাগুলোও খুব সুন্দর। এরপরে দেখতে চলে গেলাম আমারই ভাইকে, ক্যাপুচিন বাঁদর, পুরো আমার মতো দেখতে, এত কিউট দেখতে। আর কি করছে দেখো, মাথা নিচু করে লেজটা উপরে তুলে, মানে আলাদাই এরা জগতে রয়েছে। বাঁদরের বাদরামও দেখলাম কিছুক্ষণ। আর এই লাইনে পরপর অনেকগুলো কিন্তু বাঁদর রয়েছে, শুধু ক্যাপুচিন না, আর বাকিগুলোর নাম আমি ভুলে গেছি। সেই সমস্ত রকম বাঁদর এইখানে লাইন দিয়ে রয়েছে। কিছুক্ষণ বাঁদরের বাদরামো দেখে এগিয়ে গেলাম আর এক বাঁদরের দিকে। এটা, এই বাঁদরটা লাল রঙের ছিল, নামটা আমি ভুলে গেছি। আর এখান থেকে বাদিকে তাকালে দেখা যাচ্ছিল কুমিরের খাঁচা, আর কুমিরের খাঁচার ঠিক পিছন দিকটা নজর করো, অনেক হরিণ দেখা যাচ্ছে। এরপরেই ছিল কমন মার্মোসেট। আর এদের খাঁচার সাইজটা এত বড়, আর এরা এত ছোট সাইজের, মানে ওদের কাছে তো ওটা পুরো পৃথিবী হয়ে গেছে। খুব ছোট ছোট সাইজের ওরা মাংকি ছিল এগুলো, কমন মার্মোসেট। 40 বংশ এখানে কাটিয়ে ফেলতে পারবে। এরপরে চলে গেছি আর এক ধরনের বাঁদর বাঁদর দেখতে, যেটাকে উল্লুক বলা যেতে পারে। সরি, আমার গলাটা একটু বসে গেছে। তো এটা একটু বড় জাতের বাঁদর, আর ওর জন্য খেলার জায়গা প্রচুর। আর সে দেখলাম দড়ি থেকে ঝুলে খেলা করছে, বেশ মজাদার না? বাঁদরের খাঁচা দেখে আস্তে আস্তে এগিয়ে চললাম। এবার দেখতে পেলাম একটা বড় খোলা জায়গায় অনেক রকমের হরিণ। তো এখানে যতদূর দেখলাম লেখা আছে এখানে স্পটেড ডিয়ার ছিল আর চিতল হরিণ ছিল। তো অনেকগুলো হরিণ ছিল। আর হরিণের থাকার জায়গাটাও কিন্তু বেশ বড়। হরিণের খাঁচার পাশে যেখানে কুমিরগুলো রাখা ছিল সেখানেই কিন্তু এই সুন্দর একটা ঝর্ণাও করা আছে ওদের থাকার জায়গাতে, যাতে ওদের নিজের বাসস্থানে থাকার মতোই একটা অনুভূতি হয়। আর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই জায়গাটার গেটটা বন্ধ ছিল, যেহেতু দূরে এই খাঁচাগুলো রাখা ছিল, এবং গেটটা কেন বন্ধ ছিল, হয়তো কোনো মেনটেনেন্স চলছিল তাই। তো সেখানে দূর থেকেই জুম করে তাই দেখলাম এখানে দুটো পাখি খুব মারামারি করছিল ঠোঁট দিয়ে। আর এই দিকটাতে মনে হয় আরও নতুন কিছু আনা হবে, যাই জন্য সেখানে মেনটেনেন্সের কাজ চলছে। বাদরের খাঁচার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতেই কিন্তু রাস্তার দুধারে চোখে পড়বে অনেক কিছু। প্রথমেই দেখতে পাবে রাস্তার বাঁদিকে কিছু দোকান আছে, যেখান থেকে তোমরা কিছু যদি কালেক্টিবলস কিনতে চাও সেখান থেকে কিনতে পারো। আর ডান দিকে দেখতে পাচ্ছ অনেক চেয়ার টেবিল পাতা, এটা কিন্তু রয়েছে নেচার্স ক্যাফে। আমি একটু পরে সামনে থেকে দেখাচ্ছি। এখানে রাস্তাটাও খুব সুন্দর, আর সামনে এগিয়ে গেলেই একটা গোল মতো জায়গা করা আছে, সেখানে বসার জায়গা রয়েছে। উল্লুকের খাঁচা দেখা যাচ্ছে তার ঠিক পিছনে। এখানে দুটো দোকান রয়েছে ছোট ছোট, যেখান থেকে তোমরা জিনিসপত্র কিছু কিনতে পারবে। টি শার্টও দেখলাম রয়েছে, আমি আর ঢুকে দেখিনি সেখানে স্পেসিফিক্যালি কী পাওয়া যাচ্ছে। আর এটা আমি ভুলে গেছিলাম যে এটা ভিডিও উঠছে, আমি ছবি তোলার জন্য ফোনটা এত জুম করে নিয়ে গেছিলাম, যাই হোক। আর সামনে এগিয়ে গেলে দেখতে পাচ্ছ
এটা একদম ইন্ট্রিকেটেড জয়েনিংটা। এখানে গোল মতো বসার জায়গা আছে, আশেপাশেও কিছু ছোটো ছোটো বসার জায়গা আছে। আর এটা হচ্ছে নেচার্স ক্যাফে। এখানেও আমি ঢুকিনি, এখানের দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া এখনও হয়নি। তবে ভিতরে দেখলাম অনেক চেয়ার টেবিল পাতা রয়েছে, নিশ্চয়ই কিছু ভালো মন্দ খেতে পাওয়া যাবে। কিছু কিছু লোক ওখানে যাচ্ছিলো, কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে খুব একটা বেশি ভিড় ছিল না, তাই নেচার্স ক্যাফে মোটামুটি ফাঁকাই ছিল। তোমরা গেলে এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে পারো। আর এই বসার জায়গাগুলোতে কিন্তু বসে রেস্টও নিতে পারো। আর এইটা হচ্ছে পুরো পার্কটার ঠিক মিডিলের জয়েনিংটা। এখান থেকে কিন্তু চারিদিকে রাস্তাগুলো চলে গেছে, আর এই রাস্তাটা ধরে একদম সোজা মুখ বরাবর হাঁটলে কিন্তু একদম তোমরা মেন গেটের কাছে পৌঁছে যাবে। বেরোবার রাস্তাতেও কিন্তু দেখতে পাবে আরও দু এক রকমের বাঁদর। ঘুরতে ঘুরতে দেখো আবার চলে এসেছি সেই লরি পাখির খাঁচার সামনে। এবারে আমরা চলে এসেছি একদম মুখের গেটে, যেখানে একদম যে ম্যাকাও পাখিগুলো ছিল ওইখানে আবার আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। বেরোয়ার সময় কিন্তু হরিণালয়ের গেটের সামনে থেকেই তোমরা টোটো রিক্সা এগুলো পেয়ে যাবে। আমি যেহেতু হস্তশিল্প মেলায় গেছিলাম তাই আমি অনেকটা ঘুরে গেছি ইকো পার্কের গেট নাম্বার 1-এর দিকে। তো তোমাদের অতটা ঘোরার দরকার নেই। তোমরা যদি হরিণালয় থেকেই ডাইরেক্ট গাড়ি আসতে চাও, হরিণালয়ের গেটের সামনে কিন্তু অটো টোটো এগুলো তোমরা পেয়ে যাবে, রিক্সা এগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া যেহেতু হরিণালয়ের পাশেই ইকো পার্কের গেট নাম্বার 6 রয়েছে, তোমরা যদি হরিণালয় ঘোরার পরে ইকো পার্কেও ঘুরে আসতে চাও সেটাও কিন্তু তোমরা ঘুরতে পারো। ওখান থেকে হাঁটাটা অনেকটাই পড়বে যেদিকে তোমার ইকো পার্কের মেন পার্কটা রয়েছে। তো সেই জায়গাটায় যদি তোমরা যেতে চাও, এখান থেকে যে টোটো রিক্সা এগুলো যে রয়েছে সেইগুলোতে করেও কিন্তু তোমরা ইকো পার্কে ঘুরে আসতে পারো। তখন ঢোকার সময় ভালোভাবে দেখাতে পারিনি, বেরোবার সময় দেখাচ্ছি। এই দেখো, ঢোকার মুখেই কিন্তু একটা বাচ্চাদের জন্য সেপারেট রুম করা রয়েছে। এইখানে যদি কোনো ফিডিং মাদার থাকে এখানে ফিডিং করাতে পারবে। এছাড়াও কিছু বাচ্চাদের খেলার জন্য কিছু স্লিপ, সিস, দোলনা এগুলো রয়েছে। আর গার্জেনদের বসার জন্য কিন্তু এখানে বেঞ্চ পাতা রয়েছে। তো বাচ্চারা আসলে কিছুটা সময় এখানে খেলেও কাটাতে পারবে। আর একদম ঢোকার মুখে গেটের কাছেই কিন্তু রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, মানে এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। হরিণালয় থেকে বেরিয়ে ডান দিকে গেলে কিন্তু ইকো পার্কের গেট নাম্বার 6, আর বাঁদিক দিয়ে বেরিয়ে সোজা হাঁটা লাগালে একদম ইকো পার্কের গেট নাম্বার 4 পড়বে। আর যদি তোমরা না হেঁটে যেতে চাও, যদি ইকো পার্কে ঘুরতে যেতে চাও, তাহলে এখান থেকে যে বললাম টোটো রিক্সা এগুলো নিয়ে কিন্তু তোমরা অনায়াসে ইকো পার্ক ঘুরে আসতে পারো। আমরা উঠে গেছি টোটোতে। আমরা ইকো পার্কের গেট নাম্বার 6 থেকে ঢুকে গেট নাম্বার 1-এ থেকে টোটোতে উঠেছি। চিনার পার্ক অবধি ভাড়া নিল 30 টাকা করে। এরা কিন্তু অনেক বেশি বেশি টাকাও অনেক সময় চায়, কিন্তু চিনার পার্ক অবধি কিন্তু মোটামুটি 30 টাকাই ভাড়া। চলে এসেছি এইমাত্র। তো হরিণালয় তো দেখতেই পেলে, ভালোই ঘুরেছি। হরিণালয় কিন্তু এখন বেশ একটা ভালো জায়গা হয়েছে। আলিপুর চিড়িয়াখানা কি গেলে হচ্ছে সকাল সকাল যেতে হয়, তো মানে সারাটা দিনের একটা প্ল্যান, তো ওটা তো অবভিয়াসলি আলাদাই লাগে। ওখানে প্রচুর প্রাণী রয়েছে আর অনেক বিশাল এরিয়া জুড়ে, মানে দেখতে দেখতে পায়ে ব্যথা হয়ে যায় এরকম।
সেটা তো একটা সারা দিনের প্ল্যানের ব্যাপার, কিন্তু অল্প সময়ের জন্য ধরো 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা একটু বেশিই বলে ফেলেছি, 2-3 ঘন্টার জন্য ধরো একটুখানি সামনাসামনি কোথাও ঘুরে আসতে হলো, তখন এটা কিন্তু খুব ভালো জায়গা যে বাচ্চা বায়না করছে তাকে নিয়ে ঘুরে আসার জন্য, খুব ভালো জায়গা যে কিছু প্রাণীও রয়েছে, অনেক রকমের পাখি রয়েছে, একটু দোলনা রয়েছে, তো টাইম স্পেন্ড করার জন্য কিন্তু খুব ভালো জায়গা যে বিকেলবেলা গেলাম একটু ঘুরে আসলাম। আর এমন নয় যে সকালে যেতে হবে, যদিও ওটা খোলে মনে হয় সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, কিন্তু একটু বেলা করে গেলেও কোনো সমস্যা নেই। আর শীতকালে তো একটু যত বেলা পড়বে একটু রোদটা থাকবে, তখন প্রাণীরা বাইরেই থাকে ওরা রোদ পোহানোর জন্য। তো খুব ভালো জায়গা, তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো। এটা নতুন হয়েছে আর আগে এত প্রাণী ছিল না, আগে শুধুমাত্র হরিণালয়ে হরিণী ছিল, আর এখন অনেক কিছু রেখেছে, আরও অনেক কিছু তৈরি হচ্ছে খাঁচাগুলো, আর তার ভিতরেও এখন মানে আস্তে আস্তে রাখা হবে। আর যেসব জিরাফ, জেব্রা, জলহস্তী, ক্রোকোডাইল আর এত রকমের পাখি সবই কিন্তু আস্তে আস্তে মানে খুব সুন্দর করে রেখেছে, আর আস্তে আস্তে আরও নিয়ে আসা হবে। তো আশা করছি আরও বাঘ সিংহ দেখতে পাবো এক সময়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও ভালো লাগবে। বাই বাই, দেখা হবে পরের দিন নেক্সট ভিডিওতে।